দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইরেসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দক্ষিণ কোরিয়ায় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় দুজন ছাড়া 181 যাত্রীর সবাই নিহত। আবারও আলোচনায় বোয়িং এর 737-800 মডেলের উড়োজাহাজের নিরাপত্তা ব্যবস্থা। কার্যক্রম শুরুর পর 26 বার দুর্ঘটনার কবলে এই মডেল। নতুন বছর সামনে রেখে পেরুতে গণকদের সম্মেলনে ভবিষ্যৎবাণী, আগামী বছর জোট বাঁধবেন ট্রাম্প পুতিন, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে যাচ্ছি পুরো খবরে। দক্ষিণ কোরিয়ায় 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি বিমান। দুজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি বের করা হয়েছে 176টি মরদেহ। বাকি 3 জনও নিহত বলে শঙ্কা দেশটির ফায়ার এজেন্সির। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ। রোববার স্থানীয় সময় সকাল 9টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায় বিমানটি। ঘটে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ। প্রাথমিক ধারণা, খারাপ আবহাওয়া ও পাখির সাথে ধাক্কা হতে পারে দুর্ঘটনার কারণ। পুরো পথ নিরাপদে পাড়ি দিয়ে অবতরণের মুহূর্তেই বিভ্রাট। রানওয়ে থেকে ছিটকে গেল জেজু এয়ারের ফ্লাইট 7C2216। দেয়ালের সাথে ধাক্কা খেয়ে আগুন ধরে যায় বিমানে। পরপর কয়েকটি বিস্ফোরণের তথ্য জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। 175 যাত্রী ও 6 জন ক্রু নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল বোয়িং 737-800 উড়োজাহাজ। গন্তব্য ছিল দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দর। তবে হলো না শেষ রক্ষা। আগুন নেভাতে দ্রুত কাজ শুরু করে ফায়ার সার্ভিস। বিমানের পেছন দিক থেকে দুজনকে জীবিত উদ্ধারও করা হয়। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, বিমান অবতরণের সময় ঠিকঠাক চালু হয়নি ল্যান্ডিং গিয়ার, আর সে কারণেই এত বড় দুর্ঘটনা। পাখির সাথে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে গোলযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই কিছু বলতে নারাজ দক্ষিণ কোরিয়ার এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্ত শুরুর কথা জানিয়েছে তারা। ধারণা করছি পাখির সাথে ধাক্কা অথবা বিরূপ আবহাওয়া পরিস্থিতি দুর্ঘটনার কারণ হতে পারে। পরবর্তীতে তদন্তের ভিত্তিতে জানা যাবে সঠিক কারণ। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আরও কাউকে জীবিত উদ্ধার করা যায় কিনা। তবে ঘটনাস্থল পরিদর্শন করে এটাই বলতে পারি যে আমি হতাশ। জেজু এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাইল্যান্ডের 2 যাত্রী ছিলেন। বাকি আরোহীদের সবাই দক্ষিণ কোরিয়ার নাগরিক। পুরো বিশ্বেই নিরাপদ হিসেবে বিবেচিত দক্ষিণ কোরিয়ার এভিয়েশন। বিমান সংস্থা জেজু এয়ারও এত বড় দুর্ঘটনার সাক্ষী হয়নি এর আগে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি দক্ষিণ কোরিয়ায়। সেখানে পিএইচডি গবেষক মোহাম্মদ চপল আলী আছেন, তার সাথে আমরা কথা বলবো। চপল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এত বড় দুর্ঘটনা, আমি ধরেই নিচ্ছি যে সাধারণ মানুষ যেখানে তারা বেশ মুষড়ে পড়েছে, কিন্তু যেটি কারণ সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। যে ভিডিওটি সব জায়গায় দেখা যাচ্ছে, সেখানে আসলে আমি যতটুকু দেখলাম যে ল্যান্ডিং গিয়ারটা চোখেই পড়ছে না যখন প্লেনটি অবতরণ করলো, কিন্তু এখানে বলা হচ্ছে যে বৈরী আবহাওয়া কিংবা পাখির সাথে ধাক্কা। মূল কারণ কি আসলে, সেটি কি জানা গেছে? ধন্যবাদ আপনাকে। আজকে 29শে ডিসেম্বর 2024 সানডে দক্ষিণ কোরিয়ার বুকে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল। আমরা অলরেডি দেখেছি যে বিমানটা যখন ল্যান্ডিং করে, তাকে ল্যান্ডিং গিয়ারটা একদমই দেখা যাচ্ছিল না। তো দক্ষিণ কোরিয়া যে এভিয়েশন এবং বিভিন্ন মিডিয়ার যে অ্যানালাইসিস এখন পর্যন্ত যে 2টি কথা ভেসে আসছে, সেটা হচ্ছে, এক হচ্ছে বার্ড স্ট্রাইক অর্থাৎ পাখির আঘাত, আর 2 হচ্ছে পোর ওয়েদার। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকদিন ধরে খুবই তুষারপাত হচ্ছে বিভিন্ন স্থিতিতে। এই 2টি জিনিস খুবই কথা হচ্ছে। তো অলরেডি আমাদের বোয়িং 737 যে বিমানটি বিধ্বস্ত হয়েছে,
সেটার ককপিট এবং ব্ল্যাক বক্স ককপিটের যে ব্ল্যাক বক্স অলরেডি উদ্ধার হয়েছে এবং আহ, আশা রাখি খুব শীঘ্রই এটা একটা ক্লিয়ার তদন্ত হয়ে এটা আমাদের সামনে চলে আসবে, একটু সময় সাপেক্ষ এই আর কি। জনাব চপল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি জানছিলাম দক্ষিণ কোরিয়া থেকে, সেখানকার যে গবেষক রয়েছেন তার সাথে আমরা কথা বলছিলাম। এদিকে ভয়াবহ বিমান দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট। পাশাপাশি দুর্ঘটনাস্থলকে স্পেশাল ডিজাস্টার জোন ঘোষণা করেছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক। দুর্ঘটনাস্থল পরিদর্শনও করেছেন তিনি। এদিকে সিউল থেকে বিমানবন্দরের নিকটবর্তী মকপো রেল স্টেশন পর্যন্ত অস্থায়ী ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ, যাতে কোনো ভাড়া ছাড়াই যাতায়াত করতে পারবে নিহতদের স্বজন, সরকারি কর্মকর্তা সহ অন্যান্যরা। দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছে বিমান সংস্থা জেজু এয়ার কর্তৃপক্ষ। সমবেদনা জানিয়েছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িংও। জেজু এয়ারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সহ কয়েকজন কর্মকর্তার মাথা নিচু করে ক্ষমা চাওয়ার ছবি। শোক জানাতে পরিবর্তন করা হয়েছে ওয়েবসাইটের রং। প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় মর্মাহত বলে এক বিবৃতিতে জানিয়েছে জেজু এয়ার। নিহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। জেজু এয়ারের পাশাপাশি ক্ষমা প্রার্থনা করে বিবৃতি দিয়েছে জায়ান্ট বিমান তৈরিকারক প্রতিষ্ঠান বোয়িং। হতাহতদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তারাও। আবারও দুর্ঘটনার মুখে বোয়িং 737-800। বিশ্বখ্যাত মার্কিন বিমান নির্মাণকারী সংস্থা বোয়িংয়ের এই মডেলটি কার্যক্রম শুরুর পর থেকেই অন্তত ২৬ বার দুর্ঘটনার কবলে পড়েছে। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে মুখোমুখি হয়েছে বিপর্যয়ের। এতে প্রাণ গেছে শত শত মানুষের। দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হওয়ার পর আবারও সমালোচনার মুখে বিমানের এই মডেল। ১৯৯৭ সালে আনুষ্ঠানিক ফ্লাইট পরিচালনার পর থেকেই বিমান সংস্থাগুলোর কাছে জনপ্রিয় হয়ে ওঠে বোয়িং 737-800 মডেলটি। এখন পর্যন্ত ৭,০০০-এর বেশি ইউনিট তৈরি করা হয়েছে এই মডেলের। তবে একের পর এক দুর্ঘটনার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছে এই মডেল। এখন পর্যন্ত অন্তত ২৬ বার দুর্ঘটনার কবলে পড়েছে 737-800। কখনো যান্ত্রিক ত্রুটি, আবার কখনো খারাপ আবহাওয়ার কারণে শিকার হয়েছে দুর্ঘটনার। এমনকি বিধ্বস্ত হয়েছে মিসাইলের আঘাতেও। এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ২০২০ সালে ইরানে দুর্ঘটনায়। আইআরজিসির ভুলক্রমে ছোড়ায় মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় বোয়িং 737-800 মডেলের বিমান, যাতে প্রাণ যায় ১৭৬ জনের। এর আগে ব্রাজিলে ২০০৬ সালে দুর্ঘটনার কবলে পড়ে গলেয়ারের এই মডেলের বিমানটি। মানাউস থেকে ব্রাসিলিয়া যাওয়ার পথে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৫৪ জনের। এছাড়াও ২০১০ সালে ভারতে ১৫৮ জন এবং ২০২২ সালে চীনে প্রাণ যায় ১২২ জনের। বিমান তৈরিতে বিশ্বে যে দুটি বড় প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে মার্কিন কোম্পানি বোয়িং অন্যতম। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আজারবাইজানে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রতিবেশী দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বলা হয়েছে, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে ভূপাতিত করা হয়েছে যাত্রীবাহী বিমানটিকে। রুশ শহর গ্রোজদিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও সে সময় ইউক্রেনের ছোড়া ড্রোন হামলার শিকার হয় অঞ্চলটি। মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকানোর চেষ্টা করে সেগুলো। ওই মুহূর্তেই ভুলবশত টার্গেট হয় আজারবাইজানের বিমানটি। এই ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পুতিন। গেল বুধবার ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওনা হয়েছিল এমব্রেয়ার 190। কাজাখস্তানের শহর আক্তাউয়ের কাছাকাছি বিধ্বস্ত হয় সেটি। নিহত হয় ৩৮ জন, অলৌকিকভাবে বেঁচে যান ২৯ জন। সামরিক আইন জারির বিরুদ্ধে ভোট ঠেকাতে গুলির নির্দেশ দিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এমন অভিযোগ তুলেছেন দেশটির প্রসিকিউটররা। অভিযোগ উঠেছে, পার্লামেন্টে ভোট ঠেকাতে অনুগত সামরিক বাহিনীকে নির্দেশ দেন অপসারিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। যে কোনো মূল্যেই পার্লামেন্টের ভিতরে প্রবেশ করে বিরোধীদের বের করে দেওয়ার নির্দেশও আসে তার তরফ থেকে। অভিশংসনের কার্যক্রমের অংশ হিসেবে তার বিরুদ্ধে চলমান বিচার কাজে এমন অভিযোগ উঠে এসেছে। চলতি মাসের শুরুর দিকে দেশে সামরিক আইন জারির চেষ্টা চালান ইউন সুক ইয়োল। বিরোধীদের ভোটে তা প্রত্যাহার হলেও পার্লামেন্টের ভোটে অভিশংসিত হতে হয় তাকে।
পারমাণবিক জোটে রূপ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্ক, এমন অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। গেল সপ্তাহে পিয়ংইয়ংয়ে দলীয় মিটিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ওয়াশিংটনের কমিউনিস্ট বিরোধী ফাঁড়িতে পরিণত হয়েছে সিউল। কিম জং উনের হুঁশিয়ারি, উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে তার দেশ। সীমান্ত ইস্যুসহ নানা কারণে অনেক আগে থেকেই বিবাদ চলে আসছে প্রতিবেশী দুই দেশ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। পাল্টাপাল্টি হামলায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। শুক্রবার দিবাগত রাতে সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে। মূলত ইসলামাবাদের সিরিজ বিমান হামলার জবাবে কাবুলের পাল্টা হামলার পর এই উত্তেজনা ছড়ায়। এর আগে পাকিস্তানের হামলাকে নিজ দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলে আখ্যা দেয় তালেবান সরকার। আফগানিস্তানের খোস্ত প্রদেশের এই বিক্ষোভ পাকিস্তানের হামলার প্রতিবাদে। প্রতিবেশী পাকতিকা প্রদেশে ইসলামাবাদের সিরিজ বিমান হামলায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনায় ক্ষোভে ফুঁসছে খোস্তের বাসিন্দারা। পাকিস্তানের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সুপার পাওয়ার দেশগুলোকে হারানোর অতীত রয়েছে আমাদের। খোস্ত প্রদেশের জনগণ পাকিস্তানের হামলা থেকে নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রস্তুত। সাধারণ নাগরিকদের ক্ষোভের পাশাপাশি পাল্টা জবাব দিয়েছে তালেবান সরকারও। পাকিস্তানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। লক্ষ্য হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ না করলেও হামলার দায় স্বীকার করেছে তালেবান। শুক্রবার রাতভর দফায় দফায় সংঘর্ষ হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও। এর আগে গত মঙ্গলবার আফগানিস্তানের সিরিজ বোমা হামলা চালায় পাকিস্তান। তাদের দাবি, সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান বা টিটিপির অবস্থান লক্ষ্য করেছিল এই অভিযান। তালেবানের পাল্টা দাবি, হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। নারী ও শিশুসহ হতাহতের এই ঘটনা দুঃখজনক ও হৃদয় বিদারক। এটি একটি জঘন্য কাজ ছিল। স্থানটি পর্যবেক্ষণ করে যে কেউ স্পষ্টভাবে বুঝতে পারবে সেখানে কোনো সন্ত্রাসী বা টিটিপির সদস্য নেই। 2021 সালে আফগানিস্তানের ক্ষমতায় তালেবান আসার পর থেকেই পাকিস্তানের সাথে সম্পর্কে বেড়েছে টানাপোড়েন। তালেবানের বিরুদ্ধে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগ ইসলামাবাদের, যা বরাবরই অস্বীকার করে আসছে আফগান সরকার। গত মার্চেও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা করে পাকিস্তান। এর আগেও দেশটিতে অভিযান চালানোর অভিযোগ রয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে, যদিও মার্চের আগে কখনো হামলার দায় স্বীকার করেনি ইসলামাবাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন। কিয়েভের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। জবাবে মস্কোর সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের 148টি স্থানে অভিযান চালানো হয়েছে। হামলার লক্ষ্য হয়েছে অস্ত্রাগার এবং সামরিক স্থাপনা। একটি জ্বালানি ডিপো ধ্বংসের দাবিও করেছে মস্কো। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে প্রতিহত করা হয়েছে ইউক্রেনের ছোড়া হাইমার্স মিসাইল এবং 104টি ড্রোন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীও। দাবি, রাশিয়ার হামলাকে শক্তভাবে প্রতিহত করেছে কিয়েভ। মস্কোর ওরিওল ওব্লাস্টে অবস্থিত সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে দেশটি। কেমন হবে নতুন বছর তা জানাতে গণকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে পেরুতে। ঐতিহ্য অনুযায়ী ভবিষ্যতের মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন তারা, পূর্বাভাস দিয়েছেন আসছে বছর জোট গড়ে তুলবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এবং যার ফলে চীনের সাথে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ফুল, ফল, ঢাকঢোল আর রং বেরঙের পতাকা, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে চলছে মন্ত্রপাঠ। প্রতিবারের মতো এবারও নতুন বছরকে স্বাগত জানাতে বিশেষ প্রার্থনায় পেরুর গণকরা। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রয়েছে পুতিন, শি জিনপিং ও অন্যান্য রাষ্ট্রনেতাদের ছবি। বিশেষ আয়োজনে আসছে বছরের ভবিষ্যৎবাণীও করেছেন কথিত গণকরা। তাদের পূর্বাভাস, 2025 সালে জোট বাঁধবে বৈরী সম্পর্ক থাকা দুই দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই দুই নেতা যাতে বিশ্বকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারে সে উদ্দেশ্যে চলছে ঝাড়ফুঁক। তবে শঙ্কা রয়েছে এই দুই নেতার শত্রু হবে চীনের প্রেসিডেন্ট, যার ফলে বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। দেখতে পাচ্ছি আগামীতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া একসাথে কাজ করছে। যদিও চীন ট্রাম্প পুতিনের জোটকে ভালোভাবে নেবে না, ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে।
তান্ত্রিকদের দাবি রুষ্ট আছেন ধরিত্রী মাতা। শাস্তি হিসেবে থাকবে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হতে যাচ্ছে কানাডা ও জাপান। কানাডা এবং জাপানের জন্য দুঃসংবাদ আছে। ভয়াবহ মাত্রার ভূমিকম্প অনুভূত হবে দেশ দুটিতে। বিশ্বমাতা অসন্তুষ্ট থাকায় এই শাস্তি দিবেন তিনি। রাজধানী লিমার সান ক্রিস্টোবল হিলে প্রতি বছর জড়ো হন এই তান্ত্রিকরা, যা দেশটির রীতিতে পরিণত হয়েছে। রোগবালাই বা যে কোনো সমস্যায় এখনও গণকের শরণাপন্ন হন স্থানীয়দের অনেকে। লিমার সম্মেলন থেকে গণকদের পূর্বাভাস, কিছু দুর্যোগ এড়ানো গেলে আগামী বছর সুসময়ের বার্তাও দিচ্ছে। তাজরিয়ান সোফান, যমুনা নিউজ। অস্বাভাবিক উচ্চতার ঢেউয়ের শিকার পেরুর উত্তর পশ্চিমাঞ্চলীয় পিউরা এলাকা। হঠাৎ উত্তাল জলরাশির বেপরোয়া আচরণে ফুলে ফেপে উঠছে সমুদ্র। সম্প্রতি উপকূলীয় অঞ্চল পিউরার এল নিউরোতে আশ্রয় পড়ছে দানবাকৃতির এই ঢেউ, যার কারণে বেশ কিছু দুর্ঘটনা হয়েছে। ডুবে গেছে বেশ কয়েকটি মাছ ধরা নৌকাসহ অন্যান্য নৌযান। নজিরবিহীন উচ্চতার ঢেউয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিবেশী উপকূলীয় এলাকা টুমবেসো। সাগরের অস্বাভাবিক ঢেউ নিয়ে বিবৃতি দিয়েছে দেশটির নৌবাহিনী, জানিয়েছে ঘটনা আকস্মিক এবং স্বাভাবিক নয়। এ বিষয়ে গবেষণাও করছেন আবহাওয়াবিদরা। বুধবার পর্যন্ত এমন পরিস্থিতি চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সব ইলেকট্রনিক ডিভাইসের জন্য একই ধরনের চার্জার বাধ্যতামূলক করল ইউরোপীয় ইউনিয়ন। ইউভুক্ত দেশগুলোতে মোবাইল ফোন সহ অন্যান্য ডিভাইসে ব্যবহার করতে হবে ইউএসবি টাইপ সি চার্জার। বিশ্বে প্রথমবারের মতো এমন আইন জারি করল ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিপাকে পড়তে পারে টেক জায়ান্ট অ্যাপল। ফোন সহ বিভিন্ন ডিভাইসের জন্য সঠিক চার্জার খুঁজতে খুঁজতে বিরক্ত, সমাধান নিয়ে এলো ইউরোপ। মোবাইল ফোন সহ বহনযোগ্য সকল ইলেকট্রনিক যন্ত্রের জন্য এবার একই চার্জার বাধ্যতামূলক করল ইউরোপীয় ইউনিয়ন। শনিবার এই সংক্রান্ত একটি আইন কার্যকর হয়েছে জোটভুক্ত দেশগুলোতে। নতুন এই আইনের আওতায় পড়বে মোবাইল, ট্যাবলেট, ক্যামেরা সহ অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি, যেগুলোতে ইউএসবি টাইপ সি পোর্ট রাখা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এসব ডিভাইসে ব্যবহার করতে হবে টাইপ সি চার্জার। আইন প্রণেতারা বলছেন, কমন চার্জার আইনের কারণে খরচ কমবে, বাঁচবে সময়, সুরক্ষিত থাকবে পরিবেশ। আমরা এই চার্জারের স্তূপের পরিবর্তে এখন থেকে শুধু একটি ব্যবহার করব। সহজ সমাধানগুলোই সবচেয়ে ভালো আর ব্যবহারিক হয়। এই সহজ সমাধানই প্রতি বছর হাজার হাজার টন ইলেকট্রনিক বর্জ্য থেকে বাঁচাবে। পুরনো ইলেকট্রনিক্সের পুনর্ব্যবহার নিশ্চিত হবে। ভোক্তারাও আরো ভালো সেবা পাবে, যা অপ্রয়োজনীয় খরচ আর লাখ লাখ ইউরো বাঁচাবে। তবে নতুন এই আইনের কারণে বিপাকে পড়তে হবে শীর্ষ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলকে। কেননা আইফোন, আইপ্যাড সহ অন্যান্য ডিভাইসে নিজস্ব প্রযুক্তির পোর্ট ব্যবহার করে তারা। এবার নতুন আইনের কারণে ইউরোপের দেশগুলোয় তাদের ডিভাইসের চার্জিং পোর্ট বদলাতে হবে টেক জায়ান্টটিকে। জরিপ বলছে, নষ্ট ও ফেলে দেয়া চার্জার থেকে ইউরোপে গড়ে প্রতি বছর 11,000 টনেরও বেশি ইলেকট্রনিক বর্জ্য তৈরি হয়। ধারণা করা হচ্ছে আইনটির কারণে চার্জার ক্রয়ে বছর প্রতি অন্তত 250 মিলিয়ন ইউরো খরচ কমবে ভোক্তাদের। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রেনের সাথে ফায়ার সার্ভিসের গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবারের এই দুর্ঘটনায় 3 ফায়ার ফাইটার সহ 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে বলা হচ্ছে, রেল ক্রসিং পার হওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িকে ধাক্কা দেয় উচ্চগতি সম্পন্ন একটি ট্রেন। আহত 3 ফায়ার ফাইটার হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। বাকি 12 জন ট্রেনের যাত্রী, তাদের অবস্থাও গুরুতর নয়। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।